নমস্কার বন্ধু, আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, 70 পার। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দু একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সেটি হলো যে আধুনিক চিকিৎসা ব্যবস্থাটা কীরকমভাবে আমাদের জীবনটাকে ব্যতিব্যস্ত করে তুলেছে, সেই নিয়ে আমি দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ধরুন আপনার 2-3 দিনের জ্বর, ওষুধ না খেলেও চলতো, কিংবা সামান্য কিছু ওষুধ হয়তো খেতে পারতেন, হয়তো কোনো ওষুধের দোকানে গিয়ে বললে তারাও জ্বরের ওষুধ দিয়ে দেয়। এমনিতেই কয়েকদিনের মধ্যে আপনি হয়তো সুস্থ হয়ে যেতেন। কিন্তু আপনি করলেন কি, আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার সাহেব আপনাকে শুরুতেই কয়েকটা পরীক্ষা করতে বললেন বা টেস্ট করতে বললেন। টেস্টে জ্বরের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না, কিন্তু পাওয়া গেল অন্য কিছু। কি পাওয়া গেল না, আপনার কোলেস্টেরল আর ব্লাড সুগার লেভেলটা একটু হাই, একটু বেশি, যা এদিক ওদিকে হলেও হতে পারে। তাহলে কি দাঁড়ালো, আপনি এখন আর জ্বরের রোগী নন। ডাক্তারবাবু আপনাকে বোঝালেন যে আপনার কোলেস্টেরল বেশি আর প্যারাডায়াবেটিক রুগী আপনি হয়ে গেছেন। আপনাকে এখন থেকে কোলেস্টেরলের ওষুধ নিয়মিত খেতে হবে, সঙ্গে কতগুলো খাবারের নিষেধাজ্ঞাও তিনি করলেন। আপনি খাবারের নিষেধাজ্ঞাগুলো ঠিকমতো যদি নাও মানেন, ওষুধগুলো খেলে কিন্তু আপনার চলবে না, ওগুলো খেতে ভুল করবেন না, ডাক্তারবাবু বলে দিলেন। এইভাবে মাস 3 যাওয়ার পর আবার আপনি ডাক্তারের কাছে গেলেন, আবার টেস্ট হলো। এবার দেখা গেল কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমেছে, কিন্তু রক্তচাপ সামান্য বেড়ে গেছে, যেটাকে নিয়ন্ত্রণ করতে তিনি আরও একটা ওষুধ দিলেন। এখন আপনার ওষুধের সংখ্যা হলো 2। কখন কি হয়ে যায় কিছুই তো বলা যায় না, কারণ এখনও জীবনটাকে ঠিকমতো গুছিয়ে তোলা হয়নি, এরকম চিন্তাভাবনা। এই দুশ্চিন্তা আপনার রাতের ঘুম উড়ে গেছে। ডাক্তারবাবুর পরামর্শে তিনি আবার, ঘুম যেহেতু কমে গেছে, ডাক্তারবাবু আবার আপনাকে একটা ঘুমের ওষুধ দিল। এখন আপনার ওষুধের সংখ্যা হলো 3। একসঙ্গে এতগুলো ওষুধ খাওয়া মানে বুকের জ্বালা পোড়া শুরু হলো। তখন ডাক্তারবাবু আবার বিধান দিল যে প্রতিদিন সকালবেলা খাওয়ার আগে খালি পেটে 2টো করে গ্যাসের ট্যাবলেট খাবেন। ফলে ওষুধের সংখ্যা বেড়ে হলো 4। এইভাবে বছরখানেক যাওয়ার পর আপনি বুকে হঠাৎ একটা ব্যথা অনুভব করলেন। আপনাকে হাসপাতালের এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হলো। ডাক্তার সব কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন। ডাক্তার বলে সময় মতো এবার এসেছেন বলে আপনি বেঁচে গেলেন, আর একটু দেরি হলে কিন্তু সর্বনাশ হয়ে যেত। তারপরে আরও কিছু পরীক্ষা করতে বললেন। অনেকগুলো টাকার পরীক্ষা নিরীক্ষা হলো। ডাক্তারবাবু বললেন যে আপনি যে ওষুধগুলো খাচ্ছেন সেগুলো এইভাবেই চলবে, তবে তার সাথে হার্টের জন্যে 2টো ওষুধ আপনাকে খেতে হবে, আর অবিলম্বে একজন এন্ডোক্রিনোলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞের সঙ্গে আপনাকে সাক্ষাৎ করতে হবে। ফলে ওষুধের সংখ্যা বেড়ে হয়ে গেল 6। এখন আপনি একজন হরমোন বিশেষজ্ঞের সাথে দেখা করলেন। সেখানে যাওয়ার পর তিনি যোগ করলেন ডায়াবেটিসের সাথে, অর্থাৎ সুগারের একটা ওষুধ, আর থাইরয়েড হরমোন সামান্য বেশি হওয়ায় তার জন্য একটা ওষুধ। তাহলে আপনার ওষুধের সংখ্যা রোজ বেড়ে দাঁড়ালো 8খানা। এখন আপনি মনে মনে ভাবলেন যে আমি একজন খুব বড় রোগী, 8খানা রোগ আমার শরীরে, 8খানা ওষুধ আমাকে খেতে হচ্ছে। আমি হার্টের রোগী, আমি সুগারের রোগী, আমি অনিদ্রার রোগী, আমি গ্যাস্ট্রাইটিসের রোগী, আমি থাইরয়েডের রোগী, আমি কিডনির রোগী, আমি বহুমূত্রের রোগী, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বুঝুন, এইগুলো জানার পর আপনার ইচ্ছা শক্তিকে আর বাঁচিয়ে রাখতে পারবেন, আপনি বাড়াতে পারবেন? মনোবল আপনি কি সুস্থ রাখতে পারবেন? যদি বাঁচিয়ে রাখার রসদ থেকে বেঁচে থাকার পরিবর্তে আপনাকে কি শেখানো হলো না, আপনি একজন খুব বড় রোগী, আপনি বড় অসুস্থ ব্যক্তি, আপনি অসমর্থ ব্যক্তি, আপনি বিধ্বস্ত, আপনি ভঙ্গুর, আপনি একজন নড়বড়ে ব্যক্তি। বুঝুন, এইভাবে আরও 6 মাস চলে গেল। এই ওষুধগুলোর সাইড এফেক্ট হিসেবে আপনার প্রস্রাবে একটা সমস্যা দেখা দেবে। ডাক্তারবাবু তখন সব কিছু রুটিন চেক আপ করতে দিলেন। রুটিন চেক আপ করানো আপনি জানতে পারলেন যে আপনার কিডনিতে সামান্য সমস্যা আছে। ডাক্তারবাবু আর কিডনির নানা রকম পরীক্ষা দিলেন। রিপোর্ট দেখে বললেন, দেখুন আপনার ক্রিয়েটিনিন একটু বেশি, তবে নিয়মিত ওষুধ খেলে কোনো চিন্তা থাকবে না। তাই তিনি আরও 2টো ওষুধ যোগ করলেন। ফলে বর্তমানে আপনার ওষুধের সংখ্যা দাঁড়ালো বেড়ে 10। এখন আপনি
খাবারের চেয়ে ওষুধ বেশি খাচ্ছেন, আর সবসময় ওষুধের নানা রকম পার্শ্ব প্রতিক্রিয়ায় দ্রুত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। অথচ যে জ্বরের জন্য আপনি সর্বপ্রথম ডাক্তারের কাছে গিয়েছিলেন, তিনি যদি বলতেন, দেখুন চিন্তার কোনো কারণ নেই, সামান্য একটু জ্বর, কোনো ওষুধ খেতে হবে না, একটু 2-4 দিন বিশ্রামে থাকেন, একটু ভালো করে জল টল খান, টাটকা শাকসবজি ফল খান, সব ঠিক হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠুন, ভোরবেলা উঠে একটু হাঁটাহাঁটি করুন, ব্যাস শরীর আপনার ফিট হয়ে যাবে, যান বাড়ি যান, আপনার কোনো ওষুধের দরকার নেই। এই কথা ডাক্তারবাবু কিন্তু বলতে পারতেন, ডাক্তারবাবু কিন্তু বললেন না। তিনি না করে ডাক্তার সাহেব কী করে ওষুধ কোম্পানিগুলোর পেট ভরবে সেই চিন্তা করতে আরম্ভ করলেন, সেইভাবে তিনি ভাবলেন। তার সবচেয়ে বড় প্রশ্ন হলো, কিসের ভিত্তিতে ডাক্তারগণ রোগীদেরকে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক, কিডনি বিকল, হৃদয় রোগী এসব ঘোষণা করছেন? কি সেই মানদণ্ড? এসব নির্ধারণ করছে কে বা কারা? এগুলো কিন্তু একটু বিশদে জানা প্রয়োজন আছে। 1979 সালে রক্তে শর্করার মাত্রা 200 ml/dl পেলে ডায়াবেটিক রোগী হিসেবে গণ্য করা হতো। অর্থাৎ 200 যদি হতো ml, তাহলে সে ডায়াবেটিক রোগী। কিন্তু সমগ্র পৃথিবীর তাতে দেখা যেত কি না, 3.5% মানুষ টাইপ বি ডায়াবেটিক রোগী হিসেবে চিহ্নিত হতো। তারপরে 1997 সালে ইনসুলিন প্রস্তুতকারকদের চাপে সেই মাত্রা 1 লাফে 126 ml করা হলো। ফলে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে গিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল 3.5 থেকে 1 লাফে 8%। অর্থাৎ রোগের কোনো রকম বহিঃপ্রকাশ ছাড়াই স্রেফ ব্যবসায়িক স্বার্থে 4.5% অর্থাৎ 4.5% মানুষকে রোগী বানিয়ে ফেলা হলো। 1999 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অর্থাৎ হু এই মানদণ্ডে সায় দিল। এদিকে ফুলে ফেপে ওঠা ইনসুলিন প্রস্তুতকারকেরা অঢেল মুনাফা বিনিয়োগ করে সারা পৃথিবীতে নিত্য নতুন প্ল্যান্ট বসাতে লাগলো। তাদের চাপের কাছে নতি স্বীকার করে আমেরিকান ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশন ADA 2003 সালে শর্করার মাত্রা 100 ml-কে ডায়াবেটিক রোগের মানদণ্ড হিসেবে ঘোষণা করল। ফলে সাধারণ মানুষ 27%, পৃথিবীর সাধারণ মানুষের 27% ডায়াবেটিস রোগী হয়ে গেল। ভাবতে পারছেন? তাহলে হিসেবে বিশ্বের 50% মানুষকে কৌশল করে কিভাবে ডায়াবেটিস রোগীতে বানিয়ে ফেলা হয়েছে। এদের অধিকাংশই ডায়াবেটিক রোগী, অর্থাৎ সুগার না থাকা সত্ত্বেও নিয়মিত ওষুধ খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে গিয়ে নানান রকমের রোগে আক্রান্ত হয়ে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে টেস্ট করালে যে কোনো মানুষ প্রি ডায়াবেটিক রোগী হিসাবে গণ্য হয়ে যাবেন। এটাই হচ্ছে আসল কথা। সুতরাং বলছি সেই একই কথা, অর্থাৎ আমাদের দেশে ডায়াবেটিসের ওষুধ বিক্রিতে মাত্রাতিরিক্ত লাভ হচ্ছে এ ব্যাপারে সুনিশ্চিত, এবং এর মূলে রয়েছে চিকিৎসকেরা, এবং তাদেরকে কিছু কিছু পাইয়ে দেওয়ার রাজনীতি চলছে, এটা মাথায় রাখবেন। সুতরাং তাদের থেকে সাবধান থাকবেন, ডাক্তারের কাছে শুনবেন, আগে বুঝবেন, তারপরে আপনি সব কিছু করবেন। আরও সেকেন্ড অপশন হিসেবে চেষ্টা করে দেখবেন কিছু করা যায় কি না, এটা ভাববেন। তাই বলছিলাম বন্ধু, যে পৃথিবী এখন সবাই রোগের যাতনায় আমরা ভুক্ত হতে চলেছি, কিছু করার নেই, এটাই জীবন। বর্তমান জীবনটা এইভাবেই চলবে। আমিও একজন বয়স্ক মানুষ, আমাকেও ঠিক এইভাবেই চলতে হচ্ছে। আমরা এখন জীবন ধারণের জন্য খাবারের থেকে ওষুধ বেশি খাচ্ছি, ফলে দিন দিন নিঃস্ব হয়ে যাচ্ছি, কপর্দক শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু ওষুধ খেতেই হবে। নমস্কার, ভালো থাকবেন।